আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমি মোহাম্মদ বারিক মৃধা, প্রভাষক, পদার্থবিজ্ঞান, রাজশাহী কলেজ। আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অলরেডি চ্যাপ্টারটা হয়ে গেছে, তারপরেও আমরা আবার রিকল একটা ক্লাস নিচ্ছি। তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আমাদের বিজ্ঞানের যে বর্তমানে যে বিজ্ঞান রয়েছে বয়স সাধারণত আমরা এর এজ হচ্ছে 2500 বছর, 2500 বছর। 2500 বছর কেন? কারণ যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে আমাদের বিভিন্ন রকমের যে সাইন্টিফিক যে এভিডেন্স গুলো রয়েছে সেগুলো আমাদের ছিল, এবং যীশু খ্রিস্টের জন্ম থেকে এখন পর্যন্ত 500 বছর লিখিত আকারে, এখন থেকে যে 2000 বছর, এই টোটাল ধরা যায় প্রায় 2500 বছর বিজ্ঞানের বয়স। আধুনিক পদার্থবিজ্ঞান কখন? আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা মূলত কোনো বিজ্ঞানীদের মতে যে এইটা আমাদের ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যেটা রয়েছে, সেই কোয়ান্টাম তত্ত্ব এবং স্যার আইনস্টাইনের আমাদের যে আপেক্ষিকতা, এগুলো থেকে মূলত শুরু আমাদের। তো আমরা এই বিষয়গুলো এই অধ্যায়গুলোতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং দেখব। তো আমরা জানি যে আধুনিক পদার্থবিজ্ঞানে, যেমন আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সে আমাদের যেটা ছিল যে আমাদের ভর, তারপর লেন্থ, টাইম, এগুলো ছিল কি ম্যাস, এগুলো ছিল হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এগুলো ছিল স্থির, এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু আপেক্ষিকতা দেখানো হয়েছে যে না, এগুলো পরিবর্তিত হয়। কখন পরিবর্তিত হয়? কোনো একটা বস্তু যদি আলোর বেগের কাছাকাছি বেগে যদি তাকে গতিবেগ দেওয়া যায়, তোমরা জানো যে আলোর বেগ সবচাইতে বেশি এবং আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। একবার যদি ঠিক করে তাহলে ফ্রি স্পেসে বা শূন্য স্থানে 3 লক্ষ কিলোমিটার আলো স্থান পরিবর্তন করে। তো এই আলোটা আমাদের যেটা বলছিলাম যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং এটা একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়ার জন্য কি করে, যে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তো মাধ্যমের প্রয়োজন হয় না। তো একসময় বিজ্ঞানীরা মনে করতেন যে না, এটা আলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়। তখন ওনারা বলেছিলেন যে 15 কোটি কিলোমিটার দূরে যে সূর্য রয়েছে, সূর্য থেকে আলো আসে, এটা নিশ্চয়ই কোনো একটা মাধ্যম রয়েছে। বিজ্ঞানীরা একটা কাল্পনিক মাধ্যম দিয়েছিলেন, তার নাম ছিল ইথার। আমরা এরপরে যেটা আসছি যে বিজ্ঞানী মাইকেলসন মর্লি এই ইথার নামক মাধ্যম নেই, তার প্রমাণ ওনারা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখিয়েছেন। তো এটা বিস্তারিত আলোচনা হয়ে গেছে। শুধু আমি এটুকু বলবো যে মাইকেলসন মর্লি, যেমন আমরা যদি বলি যে যদি ইথার নামক মাধ্যম বলেছে যে এটা ইথার নামক মাধ্যম রয়েছে, তো এই মাধ্যম আছে এবং ওর একটা তো ওই মাধ্যম থাকার কারণে তার ভেলোসিটি, যেমন যদি আমরা নদী ধরি, তো নদীতে যদি আমরা কি করি, পানি থাকে, স্রোত থাকে, ঠিক আছে, তাহলে আমরা নদীর এই পার থেকে যখন যাবো স্রোতের পক্ষে এবং স্রোতের বিপক্ষে, তখন নিশ্চয়ই এই দুইটা থেকে তো সময় একই হবে না। তো মাইকেলসন মর্লি এইভাবে বিভিন্ন ভাবে উনি এক্সপেরিমেন্ট করে দেখিয়েছেন যে আসলে ওই আলো যে পাস করছে, যদি ইথার নামক মাধ্যম থাকতো তাহলে নিশ্চয়ই এই আলোর এই তোমার এক স্থান থেকে আরেকটা যাওয়ার একটা টাইমের একটা ডিফারেন্ট একটা হতো, অর্থাৎ স্রোতের পক্ষে গেলে এবং ফিরে আসার সময় স্রোতের বিপক্ষে আসলে নিশ্চয়ই এই দুইটার একটা কি হতো, যে একটা সময়ের পার্থক্য হতো। আর উনি দেখিয়েছেন যে না, সময়ের কোনো পার্থক্য হয় না, কারণ ওখানে যে মানে ব্যতিচারের যে ইন্টারফারেন্স ফ্রিজ আছে, এই ফ্রিজটা ওনারা লক্ষ্য করেছিলেন যে যন্ত্রের মাইকেলসন মর্লির সেই যন্ত্রটা ওটা পাওয়া যায় না। সুতরাং দেখিয়েছেন যে আলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং এইটা কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করে না। তো এখান থেকে মাইকেলসন মর্লিটা প্রমাণ করেন যে ইথার নামক কোনো মাধ্যম নেই। তো আমরা এরপরে যদি আসি যে প্রসঙ্গ কাঠামো, তোমরা জানো যে প্রসঙ্গ কাঠামো অর্থাৎ পদার্থবিজ্ঞানে বা বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ, যে আমি কার সাপেক্ষে কথা বলছি। অর্থাৎ আমি একটা গাড়ির, একটা ট্রেনের বেগ অনেক, এখানে কোনো অনেক বেগ নেই, কার সাপেক্ষে ট্রেনের বেগ? এটা হচ্ছে একটা মোটরসাইকেলের সাপেক্ষে তার বেগ অনেক বেশি, অথবা একটা সাইকেলের সাপেক্ষে, বাইসাইকেলের সাপেক্ষে তার বেগ বেশি। অর্থাৎ একটা প্রসঙ্গ কাঠামো থাকবে। তো প্রসঙ্গ কাঠামোটা কি হইতে পারে? যে কোনো বস্তু হইতে পারে। আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক আমরা বলি যে একটা রুমের কর্নারকে আমরা যদি আমরা এক্স ওয়াই জেড, এই ওয়ালটা বরাবর এক্স, এই ওয়ালটা বরাবর ওয়াই, এবং উপরটা যদি জেড হয়, তাহলে ওই মূলের ওই কর্নারটা হবে 0 0 0। যে এইটা প্রসঙ্গ কাঠামো হতে পারে একটা পাহাড়, একটা নদী, একটা ব্যক্তি, অথবা একটা নক্ষত্র, তার সাপেক্ষে অন্য কিছু তুলনা করা হচ্ছে। তো জড় প্রসঙ্গ কাঠামোটা কি? স্থির বা সমবেগে গতিশীল সকল কাঠামোই হচ্ছে
জড় কাঠামো। তাহলে স্থির অথবা সমবেগে, তাহলে একটা কাঠামোতে একটা বস্তু যদি সমবেগে ধাবিত হয় তাহলে সেটা হচ্ছে জড় কাঠামো। আর অজড় কাঠামো কোনটা? একটা বস্তুর যদি কি থাকে, ত্বরণ থাকে, অর্থাৎ অশুভ বেগের গতিশীল হয়, অর্থাৎ বস্তুটা যদি ঘূর্ণনশীল হয়। একটা বৃত্তাকার পথে ঘুরলে কি হয়, যদি তার বেগ একই থাকে, তার দ্রুতি একই থাকে, আমি যদি এটাকে একটা সুতার সাহায্যে বেঁধে যদি আমি ঘুরাই একটা বৃত্তাকার পথে 1 মিটার সুতার সাহায্যে বেঁধে, আমি যদি এটা দ্রুতি যদি সমানও থাকে কিন্তু প্রতি সেকেন্ডে তার দিক পরিবর্তিত হচ্ছে, তাহলে তাহলে বোঝা যাবে যে এখানে ত্বরণ আছে। আর ত্বরণ থাকলে তখন এটা অজড় কাঠামো। যদি বলা হয় যে একটা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কি করছে, ঘুরছে, তাহলে এটা কোন কাঠামো? এটা হচ্ছে একটা অজড় কাঠামো। কেন? কারণ হচ্ছে ওই যে বৃত্তাকার পথে ঘুরছে, তারপর এখানে ত্বরণ রয়েছে। তো এরপরে আমরা বিশেষ আপেক্ষিক তত্ত্ব। আপেক্ষিক তত্ত্ব দুই ধরনের, একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আইনস্টাইন যেটা বলেছেন যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই থাকে। এর কথাটার অর্থটা কি? অর্থাৎ পদার্থবিজ্ঞানের সূত্রগুলো যদি তুমি মহাকাশে করো, মঙ্গলে করো, চাঁদে করো, পৃথিবীতে করো, এই মহাবিশ্বে যেখানে করো না কেন, পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো রয়েছে এগুলো কি সেম, রিমেইন কনস্ট্যান্ট, একইভাবে কাজ করবে। আর দ্বিতীয়টা কি বলেছে? দ্বিতীয়টা এই যে ইথারের অস্তিত্বকে অস্বীকার করা, অর্থাৎ শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ একই থাকে, অর্থাৎ লাইট ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা কখনো কোনো উৎসের উপর ডিপেন্ড করে না, এটা সবসময় ধ্রুব থাকে। অর্থাৎ ফ্রি স্পেসে এর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আলোর বেগ, অর্থাৎ আলো 1 সেকেন্ডে বলেছিলাম 30 লক্ষ কিলোমিটার, 3 লক্ষ কিলোমিটার যায়। আমরা বিভিন্ন ধরনের রূপান্তর দেখবো। একটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর, একটা হচ্ছে লরেন্জ রূপান্তর। গ্যালিলিও রূপান্তর হচ্ছে এখানে দেখিয়েছে এক্স প্রাইম এক্স মাইনাস ভিটি। এখানে দেখিয়েছে যে এটা পরিবর্তিত হচ্ছে। কি পরিবর্তিত হচ্ছে? অর্থাৎ ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটা ভেলোসিটি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অর্থাৎ যে মাইকেলসন বর্নলি যে প্রমাণ যে আলোর বেগ কনস্ট্যান্ট, তো এটা এটা হবে না। অর্থাৎ একটা স্থির কাঠামো এবং আরেকটা ওর সাপেক্ষে যদি একটা গতিশীল কাঠামো আমরা কল্পনা করি, তাহলে এই দুইটা কাঠামোতে যদি বেগের পরিবর্তন হয়, আমরা এটা আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে এইটা আসলে গ্যালিলিও রূপান্তর, অর্থাৎ একটার সাপেক্ষে আর একটার যে পরিবর্তন, এটা আমরা দেখেছিলাম যে এই এটা কার্যকর নয়। অর্থাৎ আইনস্টাইনের যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, অর্থাৎ আলোর বেগ কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এই গ্যালিলিও রূপান্তরে দেখা যাচ্ছে আলোর বেগ পরিবর্তন হচ্ছে। মাইকেলসন বর্নলি বলেছে ইথার নামক কোনো মাধ্যম নেই, অর্থাৎ আলোর ভেলোসিটি অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। তাহলে এই গ্যালিলিও রূপান্তর এখানে কার্যকর নয়। তো এর জন্য এই আমরা পরের একজন বিজ্ঞানী একটা রূপান্তর দিয়েছেন, লরেন্জ রূপান্তর। এই লরেন্জ রূপান্তর একটা কাঠামো স্থির এবং ওই স্থির কাঠামোর সাপেক্ষে আরেকটা কাঠামো হচ্ছে গতিশীল। তাহলে এই কাঠামোতে একটা বস্তুর যে বিহেভিয়ার, তার যে ভেলোসিটি, তার এক্সেলারেশন, তার ভেলোসিটি, তার হচ্ছে পজিশন, তো এইগুলো দুটার সাপেক্ষে আমরা যদি তুলনা করি, তো উনি একটা শুধু বলছে যে একটা সামান্য পরিবর্তন রয়েছে, অর্থাৎ একটা ফ্যাক্টর গুণ করতে হবে। সেই ফ্যাক্টর হচ্ছে কত? সেই ফ্যাক্টর হচ্ছে ওই যে দেখো যে এক্স মাইনাস ভিটি ডিভাইডেড √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। অর্থাৎ এখানে এই কাঠামোতে কিন্তু ভেলোসিটিটা একটা ফ্যাক্টর শুধু গুণ করেছে, কত? এক্স মাইনাস ভিটি, অর্থাৎ লরেন্জ রূপান্তরে যেটা ছিল এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, সেটাকে সে কি করেছে? শুধুমাত্র √1 দিয়েছে। দেখো √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। অর্থাৎ এই ফ্যাক্টরটা গুণ করলেই আসলে লরেন্জ রূপান্তরটার কি হচ্ছে যে অর্থাৎ এটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর লরেন্জ রূপান্তর পরিবর্তিত হচ্ছে, এবং এইটা এই ক্ষেত্রে তখন কি হচ্ছে? তখন এটা কার্যকর হচ্ছে আইনস্টাইনের যে তত্ত্ব রয়েছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যে শূন্যস্থানে আলোর গতিবেগ কনস্ট্যান্ট, এটা তখন এটা কাজ করছে। তো এইবার আমরা বিভিন্ন ধরনের আইনস্টাইনের যে এই কারণে বললাম যে নিউটনিয়ান বলবিদ্যায় একটা বস্তুর ভর স্থির, একটা বস্তুর সময়টা স্থির, একটা বস্তুর দৈর্ঘ্যটা স্থির, ঠিক আছে? তো এইগুলো এখানে পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব রয়েছে সেই আপেক্ষিক তত্ত্বে এগুলো পরিবর্তিত হয়ে যাবে। তো আপেক্ষিকতা জিনিসটা কি? আপেক্ষিকতা একটা বস্তুর সাপেক্ষে, যদি আমি খুব সরল অর্থে বুঝাই, যে একটা সাপেক্ষে আরেকটার যে পরিবর্তন, অর্থাৎ আমরা
একটা বস্তু স্থির কাঠামোতে রয়েছে আর একটা বস্তু গতিশীল কাঠামোতে রয়েছে, তাহলে এই স্থির কাঠামোর সাপেক্ষে ওই গতিশীল কাঠামোর যে পরিবর্তন, অর্থাৎ এখানে যে আমরা প্যারামিটার গুলো পাবো, স্থানাঙ্ক পাবো, ঠিক ওই গতিশীল কাঠামোতে যে স্থানাঙ্ক পাবো, এই দুইটা স্থানাঙ্কর মধ্যে আমাদের একটা রিলেশন রয়েছে। সেই রিলেশনটা কি সেগুলো আমরা দেখবো। তো সেইটা এখন এই যে দেখো, সেই রিলেশন গুলো আমরা একটু দেখি। যেমন হচ্ছে সময়ের ক্ষেত্রে আমরা যদি বলি, সময়টা পরিবর্তিত হয়ে যায়। সময়টা কি হয়? অর্থাৎ দীর্ঘ হয়, কাল দীর্ঘায়ন হয়। অর্থাৎ টি সমান হচ্ছে টি রোড ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড স্কয়ার। দেখো চিত্র দেখো তোমরা, এগুলো আমাদের বিস্তারিত প্রমাণ আমরা দেখেছি। শুধু একটু আবার রিকল করার জন্য একটু ইয়ে করো যে টিটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, অর্থাৎ স্থির কাঠামোতে সময় এবং গতিশীল কাঠামোতে সময়ের কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই টি রুট হচ্ছে কি পরিমাণে মহাশূন্যে যে সময়টা বৃদ্ধি পাচ্ছে, তা পরিবর্তিত। অর্থাৎ টিটা হচ্ছে এই পৃথিবীতে একটা কাঠামোতে যে বস্তু রয়েছে সেখান থেকে আমি টি নির্ণয় করলাম, আর টি রুট হচ্ছে আবার ওই সময়টা, অর্থাৎ কালটা সময়টা দীর্ঘ হয়ে যাবে, সেই দীর্ঘ সময়টাই আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। এটাকে বলা হয় টাইম ডাইলেশন বা কাল দীর্ঘায়ন ঘটনা। ঠিক আছে? তো অর্থাৎ দুইটা ভাই যদি, একটা ভাই পৃথিবীতে থাকে আর একটা ভাই যদি মহাশূন্যে ভ্রমণে যায়, তাহলে এই পৃথিবীতে যে তার একটা টুইট ভাইয়া রয়েছে, তো তার সাপেক্ষে ওই গতিশীল কাঠামোতে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য চলে আসবে। যদিও তাদের বয়স সেম, কিন্তু দেখা যাবে যে ওই যে পৃথিবীতে যে আছে তার আর ওর বয়সের মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ যদি আলোর বেগে যায় তাহলে সে অনেক সময় পাবে, আলোর কাছাকাছি বেগে যদি যায়। আলোর বেগে তো যাইতে পারবে না, আলোর বেগের কাছাকাছি, আলোর বেগে কিন্তু যাবে না। আলোর বেগের চাইতে কারো বেগ বেশিও হবে না, আলোর বেগের চাইতে কারো বেগ কমও হবে না। দেখো, যদি আলোর বেগের আলোর বেগের যদি বেশিও হবে না, আলোর বেগের সমান হবে। আলোর বেগের যদি সমান হয় তাহলে কিন্তু আপেক্ষিকতার যে সূত্রগুলো, এগুলো কিন্তু আর একটাও থাকবে না আইনস্টাইনের। সুতরাং আলোর বেগের চাইতে কম বেগে গতিশীল হতে হবে। তো এখানে দেখো যে টি ইজ গ্রেটার দ্যান টি রোড, অর্থাৎ ভূপৃষ্ঠের যে সময়টা আর ওই সময়টার কিন্তু মধ্যে পার্থক্য রয়েছে। এটাকে বলা হয় কাল দীর্ঘায়ন। আমরা এর পরেটা আসি, যে এটা শুধু এত বেগে 0.9 বেগে গতিশীল কোনো একটা ব্যক্তি 10 মিনিট ধরে একটি খাবার খাচ্ছে, পৃথিবীতে কোনো এক ব্যক্তি ওই সময় কত পরিমাণ শেষ টাইম মেজার করবে পৃথিবীতে থেকে, তাহলে সেটা কি? টি রোডটা হচ্ছে আমাদের মহাকাশে এত বেগে গতিশীল কোনো ব্যক্তি এত মিনিট ধরে খাবার খাচ্ছে, তার মানে ওই যে টি রোডটা হচ্ছে কোনটা? মহাকাশে যে যখন যাচ্ছিল সেই সময় যে খাবার খাওয়ার সময়টা, সেটা হচ্ছে টি রোড। আর পৃথিবীতে বসে সে কোনটা বিচার করবে, সেটা হচ্ছে টি। তাহলে আমাদের সূত্রটা নিশ্চয়ই যারা, কোনটা বলো? টি ইকুয়াল টু টি রোড ডিভাইডেড প্রত্যেকবার এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে ভি স্কয়ার ডিভাইড সি স্কয়ার। এই যে দেখো, এই টিটাই হচ্ছে, আগে কি বলা হয়েছিল যে সময় কনস্ট্যান্ট, সময়ের কোনো পরিবর্তন হবে না, কিন্তু লাইট ভেলোসিটির কাছাকাছি ভেলোসিটি যদি কোনো কিছুকে মুভমেন্টে দেওয়া যায়, তাহলে এই সময়টা পরিবর্তন, টি আর টি থাকছে না। এই যে দেখো, এটা পৃথিবী বসে অবজারভার দেখছে, আর এটা মহাকাশের যে সময় সে ওই যে কাজ করছে, সেটা সময় হচ্ছে টি রোড। তাহলে এই ভেলোসিটিটা কি? এই ভেলোসিটিটা হচ্ছে যে ওই যে মহাশূন্য যান যেখানে চলে, সেটার হচ্ছে বেগ। বেগ। আর এই সিটা হচ্ছে কি? আলোর বেগ। আলোর বেগ, আলোর বেগ বলেছিলাম কনস্ট্যান্ট, কত? 3 × 10⁸ এটা। এটা যে যানে চলে যাচ্ছে, যে মহাশূন্য যান বা রকেটের, এটা একটা কাল্পনিক। এত স্পিডে কি রকেট যাওয়া যায়? তো আমরা এই স্পিডে যদি যাওয়া যায়, তাহলে ম্যাথমেটিক্যালি আমাদের প্রুভ করা যাবে যে এটা হচ্ছে টি রোড ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড সি স্কয়ার। এটা আরো প্রবলেম আসবে আমাদের সামনে গেলে। তো এরপরে দেখো যে 25 বছর বয়সে একজন নভোচারী এত বেগে চলে, 30 বছর পর ফিরে এলেন। তাহলে 30 বছর, পৃথিবীতে কত বছর পর ফিরে আসলে? পৃথিবীর বয়সে 30 বছর। তার বর্তমান বয়স কত? তাহলে আমাদের এখানে কত বের করতে হবে? ওই টি রোটের মান বের করতে হবে। তাহলে পৃথিবীতে 30 বছর, পৃথিবীতে যিনি কাউন্ট করেছেন ওটা ছিল টি। টি কত? 30 ইয়ার্স। 30 ইয়ার্স যদি হয়, টি এর মান, এই লক্ষ্য করো, টি এর মান কত? 30 ইয়ার্স। তাহলে আমাদের টি রোডটা, অর্থাৎ মহাশূন্যে তার অবস্থানের টাইমটা কত, এটা বের করতে হবে।
তাহলে এটা বের করলে মহাশূন্য এত অবস্থান করছিল, তাহলে তার বর্তমান মহাশূন্যচারী বয়স কত, তাহলে যে মহাশূন্য ভ্রমণ করেছিল টি রোড সেই বারটা বের করব। আর পৃথিবীতে বয়স ছিল কত 25, তাহলে টি রোড এর বার বের করে ওই 25 বয়সে যে যাত্রা শুরু করে ওটা যোগ করে দিলে আমরা মহাশূন্যচারী বয়সটা পেয়ে যাবো। এই যে এখানে দেওয়া আছে তার বর্তমান বয়স কত, নভোচারীর বর্তমান বয়স কত। খুবই সিম্পল প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু পরীক্ষাতে আসে তোমাদের সাধারণত। তো এখানে মান বসিয়ে দিলে আমাদের কিন্তু মানটা পেয়ে যাবো। দেখো আচ্ছা, এবার দেখো একটা বস্তু যদি তোমরা জানো যে লেন্থ কন্ট্রাকশন বা দৈর্ঘ্য সংকোচন, এটা সংকোচন কেন হয়, অর্থাৎ এই কলমটাকে যদি আমি লাইট ভেলোসিটির কাছাকাছি ভেলোসিটি যদি আমি মুভমেন্টে নিয়ে যাই, তাহলে এর যে দৈর্ঘ্য এল, এই এল দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য আমরা এল রোড যদি ধরি, তাহলে পরবর্তী দৈর্ঘ্য এল, এই এলটা হচ্ছে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এলটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। অর্থাৎ এর আদি দৈর্ঘ্য যদি এটা 1 মিটার দৈর্ঘ্যের যদি একটা লৌহ যান অর্থাৎ মহাশূন্য ভ্রমণে গেল ছোট একটা যান, তাহলে এইটার দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ দৈর্ঘ্য কমে যাবে। তাহলে আলোর ভেলোসিটির কাছাকাছি ভেলোসিটি যদি কোনো একটা বস্তুকে মুভমেন্টে নেওয়া যায়, তাহলে তার দৈর্ঘ্য কি হয়, দৈর্ঘ্যটা হচ্ছে কমে যায়। তো দৈর্ঘ্য কমার জন্য এই সূত্রটা আমাদের কিন্তু কাজে লাগবে। আমরা এখনই যদি গণিত ম্যাথ করতে যাই তাহলে কিন্তু এখানে আবার লাগবে। দৈর্ঘ্যটা কমানোর জন্য কত, এল ইকুয়াল টু কত, এল নোট রুট ওভার, এই যে এই ফ্যাক্টরটা যে লরেন্সের যে ফ্যাক্টর, অর্থাৎ এই ফ্যাক্টর গুণ করে কিন্তু আমাদের কাজগুলো আমরা করতে পারছি। এই যে এল নোট, এই এল নোট কিন্তু এখানে এইখানে একটু মনে রেখো, এই টি নোট হচ্ছে মহাশূন্যে কি পরিমাণ সময় ব্যয় করেছিল, যে মহাশূন্যের সময়, আর টিটা হচ্ছে পৃথিবীতে সময়। আর এইখানে লক্ষ্য করো এই এলটা হচ্ছে পৃথিবীতে অর্থাৎ আদি দৈর্ঘ্য, আর এই এলটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য। একটু পার্থক্য একটু দেখে নাও তাহলে হয়ে যাবে। তাহলে এই জায়গাতে আমাদের আমরা যদি একটা প্রবলেমে যাই, এরপরে প্রবলেম রয়েছে আমাদের, দেখো ভূপৃষ্ঠে একটা রকেটের দৈর্ঘ্য কত, 100 মিটার। গতিশীল অবস্থা ভূপৃষ্ঠে কোনো পর্যবেক্ষণ রেকর্ডের দৈর্ঘ্য 99 মিটার মনে হলো। তাহলে কি এখানে কিন্তু এল নোট হচ্ছে 100 মিটার আর এল হচ্ছে কত, 99 মিটার, আর রকেটটির গতিবেগ কত। তাহলে আমরা এই যে সূত্র বসিয়ে দিব, এই যে ভিটা বের করতে হবে, ভেলোসিটি। আলোর বেগ কত, আলোর বেগ আমাদের মুখস্থ জানা আছে, থাকলেও হবে না থাকলেও হবে। তো এইভাবে আমরা কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। তো আমরা এখন আরেকটা যাই, সামনের দিকে গেলে আমরা আরো প্রবলেম পাবো। ও নিচেরটা একটা কাল্পনিক ট্রেন কত দ্রুত চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে। তারপরে চলমান দৈর্ঘ্য এখানে দেখো, চলমান দৈর্ঘ্য হচ্ছে এল আর 1/3 হবে, কারণ দৈর্ঘ্য সংকোচন হয়, তার 1/3 এল নোট ডিভাইডেড 3। তাহলে এখানে হচ্ছে এল ডিভাইডেড এল নোট কত, 1/3। এই যে 1/3, 1/3 এখানে বসিয়ে তারপর স্কোয়ার করে এটা রুট চলে যাবে, তারপরে কিন্তু আমরা ভেলোসিটিটা কি বের করতে পারবো। ঠিক আছে, তো এই সহজ প্রবলেমগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে বারবার আসে। এইবার ভরের আপেক্ষিকতা, অর্থাৎ ভরও আমরা বলেছিলাম যেটা স্থির ছিল, এটা ক্লাসিক্যাল ফিজিক্সে বা নিউটনের বলবিদ্যায় এটা স্থির ছিল, তো ভরের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, ভরও পরিবর্তিত হয়। ভর কত, ভর এম ইকুয়াল টু কত, এম নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তো এখানেও কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। ওই যে আমাদের এই এটা হচ্ছে আদি ভর, আর এটা হচ্ছে এই যে ভি বেগে যখন গতিশীল থাকে তখন ওই বস্তুটির ভর এম। ঠিক আছে, অর্থাৎ এই ভরটা বেড়ে যাচ্ছে, ভরটা বৃদ্ধি পাচ্ছে, ভরটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, সময়টা বেড়ে যাচ্ছে, আর দৈর্ঘ্য সংকুচিত হচ্ছে। এটার একটা প্রবলেম দেখি। এই যে একটা বস্তু করা 0.5 সি বেগে গতিশীল আছে, বস্তুটি স্থির অবস্থায় ভর এবং গতিশীল অবস্থায় ভরের অনুপাত বের করো। খুবই সহজ, এম এবং এম নোটের এই যে অনুপাতটা বের করতে হবে। স্থির অবস্থায় ভর এবং গতিশীল অবস্থায় ভর, ঠিক আছে। তাহলে এইটা তার নিচে হচ্ছে এফ যাবে, তাহলে এটা এই পাশে আসবে, স্কোয়ার করতে হবে, রুট করতে হবে, এই মানগুলো দেওয়া আছে, খুবই সহজ।
এরপরে একটা ইলেকট্রন এত দ্রুতিতে গতিশীল আছে, চলমান ভর ইলেকট্রনের নিশ্চল ভর এত হলে এর কথা খুবই সিম্পল। প্রবলেমগুলো দেখো, এবং এই প্রবলেমগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের এমসিকিউ আসে এবং অ্যাডমিশন টেস্টেও আসে, ঠিক আছে? তাহলে এর পরেরটা আমরা যাই। এর পরেরটা হচ্ছে আমাদের একটা বিখ্যাত সমীকরণ ইকুয়াল এমসি স্কোয়ার। তোমরা জানো যে মোট শক্তি কত, এমসি স্কোয়ার। স্থির ভরস্থ শক্তি হচ্ছে এম ডট সি স্কোয়ার। তাহলে মোট শক্তি ইকুয়াল কত, এমসি স্কোয়ার। তো এখানে আমরা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু পরীক্ষায় তোমাদের আসে ইকুয়াল কত, এমসি স্কোয়ার। চিন্তা করো তো, এতদিন আমরা জানতাম যে শক্তি, এনার্জি আর হচ্ছে এই মাস, ভর, এটা হচ্ছে আলাদা আলাদা প্রজাতি। এগুলো কি, এগুলো আলাদা প্রজাতি। কিন্তু দেখা গেল যে এই এনার্জি আর হচ্ছে ব্যাস, এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট, ভর এবং শক্তি। অর্থাৎ ভরকে যদি আলোর বেগের এই যে মাল্টিপ্লাই দ্বারা গুণ করা যায় তাহলে কিন্তু সে এনার্জি হয়ে যাবে। চিন্তা করছো যে এই কলমটাকে যদি লাইট ভেলোসিটিতে আমি যদি ছুড়ে দিতে পারি তাহলে এই বিল্ডিং, এই কি পরিমাণ এনার্জি হবে একটু। আমরা যে বিভিন্ন রকমের যে পারমাণবিক বোমাগুলো দেখি, এগুলো কিন্তু এই যে এরকম প্রায় প্রচুর পরিমাণে এই ফর্মুলা দেখে তো এনার্জি তৈরি হয় এবং চারপাশে ছড়িয়ে যায় লাইট ভেলোসিটি, এবং মুহূর্তের মধ্যে কত পরিমাণ শক্তি চিন্তা করা যায়। এই পেনটা যদি 1 গ্রাম হয় তাহলে এখানে দেখো, বা আমি 1 কেজি ভরের একটা বস্তু দিয়ে কি পরিমাণ আমি এক্সপ্লোশন অর্থাৎ ধ্বংস করতে পারবো, এনার্জি প্রডিউস হচ্ছে। এই আইনস্টাইন ইকুয়াল এমসি স্কয়ার খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। আমরা এখান থেকে 1 গ্রাম ভরের একটা বস্তুকে মেগা ইলেকট্রন ভোল্টে রূপান্তরিত করে, এগুলো বিভিন্ন রকম প্রবলেম পরীক্ষাতে আসে। বা জুলে নির্ণয় করো বা ইলেকট্রন ভোল্টে নির্ণয় করো। তো সামনে হয়তো বা আছে যে 1 কেজি বা 1 গ্রাম, 1 গ্রাম বস্তুকে ভর শক্তিতে রূপান্তরিত করো। 1 গ্রাম বস্তুকে থেকে কি পরিমাণ এনার্জি পাবে মেগা ইলেকট্রন ভোল্টে অথবা ইলেকট্রন ভোল্টে অথবা জুলে তৈরি করো। তাহলে আমরা এখানে দেখি যে ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে এই যে এম, এটা কত, 1 গ্রাম। তাহলে 1 গ্রামকে আমরা যদি কেজি করি তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে, গুণ আমরা কেজি হয়ে গেল। এবার হচ্ছে সি, আলোর বেগ, তাহলে আলোর বেগ 3 গুণ 10⁸, এর উপরে আবার মাল্টিপ্লাই স্কোয়ার। তাহলে চিন্তা করো, তাহলে এইটা যেটা পাবো সেটা পাবো হচ্ছে জুল। আর এই জুলকে ক্যালকুলেশন করো, তাহলে এই জুলকে যদি আমরা কি করি 1.6 10⁻, এইটা যদি ভাগ করি তাহলে এটা পাবো হচ্ছে ইলেকট্রন ভোল্ট। একে যদি আবার আমরা এই যে মান পেলাম, একে যদি আমরা 10⁶ দ্বারা ভাগ করি তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট। তো এইরকম বিভিন্ন ভাবে আমাদের পরীক্ষাতে আসে যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে আমরা যদি ভর শক্তিতে রূপান্তরিত করা হয় তাহলে কি পরিমাণ এনার্জি পাওয়া যায়, সেটা জুলে নির্ণয় করো, সেটা ইলেকট্রন ভোল্টে নির্ণয় করো, সেটা মেগা ইলেকট্রন ভোল্টে নির্ণয় করো, যেটাই থাকুক না কেন আমরা এইভাবে আমরা পরীক্ষাতে এমসিকিউ যদি প্রশ্ন আসে আমরা এখান থেকে আমরা সহজে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আবারও বলছি যে আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব, আপেক্ষিক তত্ত্বের একটা গল্প তোমরা সবাই জানো যে একজন জার্মান কৃষক আইনস্টাইনকে বলেছিলেন যে আপেক্ষিকতা জিনিসটা কি। তো উনি বলেছিলেন যে আপেক্ষিক, আমি তো ফিজিক্স বুঝি না, আমি গণিত বুঝি না, আমি কৃষক, খালি শুনলাম যে আপনি নাকি অনেক বড় কিছু আবিষ্কার করছেন। কৃষক এসে যখন আইনস্টাইনকে বলেছিল তখন তো উনি আইনস্টাইন তাকে বুঝিয়েছিলেন যে আপেক্ষিকতা জিনিসটা কি। তো এটা গল্প। তো এখন ওই কৃষককে বলেছিলেন আইনস্টাইন যে আপনি এখানে আপনার প্রিয় যে ব্যক্তিত্ব, আপনার প্রিয়সী, তার হাত ধরে বসে আছেন 5 মিনিট, আর আপনি একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে 5 মিনিট বসে আছেন। এইটাই হচ্ছে আপেক্ষিকতা। ওই জার্মান কৃষক বলেছিলেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি। অর্থাৎ একটা সাপেক্ষে আরেকটার কম্পেয়ার। বিজ্ঞানের প্রত্যেকটা ভাজে কিন্তু রহস্য রয়েছে। প্রত্যেকটা জিনিস বিজ্ঞানকে যত নার্সিং করা যাবে, যত বেশি আলোচনা করা যাবে, যত বেশি এখানে পড়া যাবে, তত বেশি এখান থেকে প্রশ্ন তৈরি হবে, আরো বোঝাটা সহজ হয়ে যাবে। তো আমরা এইবার এখন একটু দেখি পরের স্লাইডটা একটু যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে পরের স্লাইডটা একটু তাকাও, যে পরের স্লাইডে প্রবলেমগুলো দেওয়া আছে। এই যে প্রবলেমটা এখানে বলা হয়েছে 5 গ্রাম ভরের, কত, 5 গ্রাম
5 গ্রাম ভরের শক্তি নির্ণয় করো। কিসে দেওয়া আছে? জুলে। এই যে সহজ। তারপরে AMU, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে একটা একক। তোমরা জানো যে 1.67 প্রবাবলি গুণ 10 টু দি পাওয়ার -27 যদি আমরা গুণ করি তাহলে কেজি সমান সমান 1 AMU। কত ক্ষুদ্র ভর। এখানে ইলেকট্রন ভোল্ট মানে কি? ইলেকট্রন চার্জের যে মান সেটা দ্বারা ভাগ করে আমরা ইলেকট্রন ভোল্ট পাবো। আর যদি কি তাকে 10 টু দি পাওয়ার 6 অর্থাৎ 10 লক্ষ দ্বারা গুণ করি, ভাগ করি, তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট পাবো। এটা কিন্তু আমাদের মেগা ইলেকট্রন ভোল্ট AMU, তারপরে হচ্ছে গ্রাম এগুলো বা জুল, এগুলো কিন্তু শক্তির একক। আমরা আবারও বলেছি যে আসলে ভর এবং শক্তি একই গাছের দুইটা ডাল, যদি আমি এভাবে কম্পেয়ার করি, বা একই ফুলের দুইটা, একই গাছের দুইটা ফুলের দুইটা কলি, অর্থাৎ এগুলো কিন্তু একই ভর এবং শক্তি, আলাদা গোত্রীয় না। অর্থাৎ ভরকে যদি লাইট ভেলোসিটির মাল্টিপ্লাই দ্বারা গুণ করে যায় তাহলে কিন্তু সেটা আমরা শক্তি রূপ পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদের কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রবলেমটা সলভ করতে পারি। স্থির অবস্থার শক্তি দ্বিগুণ, স্থির অবস্থার শক্তি, এগুলো কিন্তু প্রবলেম খুব সহজ, সিম্পল প্রবলেম গুলো আমাদের এটা কিন্তু আমরা সলভ করতে পারবো। তো আমরা আরো অনেক আছে, আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, এইটা একটা বিখ্যাত আমাদের যে আলোর ফটো তড়িৎ ক্রিয়া, আধুনিক পদার্থ বিজ্ঞানে আলোর ফটো তড়িৎ ক্রিয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা জানো যে আইনস্টাইন কিন্তু আলোর ফটো তড়িৎ ক্রিয়ার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, তো আইনস্টাইন আলোর ফটো তড়িৎ ক্রিয়ার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন। তো আলোর ফটো তড়িৎ ক্রিয়াটা হচ্ছে কি, যে একটা ধাতব প্লেটের উপর যদি আলো এসে, অর্থাৎ তোমরা জানো যে আলো হচ্ছে একটা কি, আলো হচ্ছে একটা ফোটন। ফোটন আর লাইট যদি এখানে এসে পড়ে, এখানে দেখো, তাহলে এখানে কি, এখান থেকে ইলেকট্রন নির্গত হয়। তাহলে এটা হচ্ছে ফোটন, ফোটনের শক্তি ইকুয়াল h², আর এখানে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনের গতিবেগ হচ্ছে ½ m², ইলেকট্রনের গতিবেগ, কাইনেটিক এনার্জি। আর এইখানে যে ইলেকট্রন, এটা হচ্ছে W0। এখানে লক্ষ্য করো যে ফোটন H হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর নিউ হচ্ছে তোমার এর হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ শক্তির। তোমরা জানো যে সি ইকুয়াল টু হচ্ছে নিউ ল্যামডা। তাহলে এখান থেকে নিউ ইকুয়াল টু কত? সি ডিভাইডেড ল্যামডা। অর্থাৎ এখানে হচ্ছে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ওয়েভলেন্থ, এটা হচ্ছে ভেলোসিটি, লাইট ভেলোসিটি, এটাকে লেখা যায়। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই সি ডিভাইডেড ল্যামডা লিখতে পারি। তাহলে এখানে কত? এখানে কিন্তু এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, কার্য অপেক্ষক। এটার মান কত? এইচ নিউ নট, এইচ সি ডিভাইডেড ল্যামডা নট। এটা হচ্ছে শক্তি। এখন লক্ষ্য করো যে কোন ধাতব প্লেটের উপর যদি কি হয়, এনার্জি এসে আপতিত হয়, তাহলে ওই কোনো ইলেকট্রনটাকে কি করতে হয়? প্রথম বন্ধনমুক্ত করে, অর্থাৎ তার ওয়ার্ক ফাংশনটা চাইতে শক্তি, বেশি শক্তি ইলেকট্রনের, এখানে ফোটন এসে পড়তে হবে ইলেকট্রনের উপর। সেই ইলেকট্রন তখন কি হবে? তার বন্ধন শক্তি মুক্ত হবে, হয়ে এখান থেকে সে বেরিয়ে যাবে কত? এই গতি শক্তিতে। তো আমরা লিখতে পারি যে ই ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি। ই হচ্ছে এর মান কত? mc², আর এর মান কত? m0 c² প্লাস কাইনেটিক এনার্জি, অর্থাৎ ইলেকট্রনের বেগ। m ইকুয়াল টু কত? হ্যাঁ, তো এখন দেখো এই জায়গাতে আমাদের এই সি এর মান কত? এই সি এর মান কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। এখানে আমার সরি, সি ডিভাইডেড ল্যামডা, আমরা এই যে ফর্মুলা দিয়ে লিখলাম, যেটা উপরে লিখেছিলাম, সি ডিভাইডেড ল্যামডা নট প্লাস হাফ mv²। সরি, আমি নিচে লিখে ফেলেছি, একটু কষ্ট করে দেখা যায় কি? হ্যাঁ, দেখা যাবে। তো এই যে
এই ফর্মুলা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন পেতে পারি। এই যে কার্য অপেক্ষক, ওয়ার্ক ফাংশন মানে কি? কার্য অপেক্ষক। কার্য অপেক্ষকটা কি জিনিসটা? অর্থাৎ এখানে যে বন্ধন দিয়ে ইলেকট্রনটা এই অ্যাটমের মধ্যে আবদ্ধ রয়েছে, এমন পরিমাণ এনার্জি এসে আপতিত করবে যেমন এই বন্ধন শক্তি থেকে মুক্ত করতে যে শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে তার ওয়ার্ক ফাংশন। অর্থাৎ বন্ধন শক্তি থেকে তাকে ভেঙে বের করতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। সেটা কত? এইচ নিউটন। এখান থেকে আমরা কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই আইনস্টাইনের সেই বিখ্যাত ফর্মুলা, এটার জন্য উনি কত এই আলোর ফটো তৈরির জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা, আমরা এটা একটু এটার সঙ্গে একটু কম্পেয়ার করবো কম্পটন ইফেক্টের সাথে। আমরা একটু পরে আবার পরের স্লাইডে যাই, এটা থাক। এই যে দেখো এখান থেকে কিন্তু ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সবগুলো চিত্র কিন্তু আমাদের এগুলো করছে। এখানে এই জায়গাতে কিন্তু তখনই ইলেকট্রন বের হবে, আর ইলেকট্রন বের হলে ইলেকট্রনের গতি হচ্ছে কিন্তু কারেন্ট পাবো, ফটো ইলেকট্রন। আলোর ফটো তড়িৎকে কি কারণে নাম হয়েছে? যে এই যে ফোটনের ফলে একটা ইলেকট্রন পাবো, সেই ইলেকট্রন হচ্ছে ফটো ইলেকট্রন, আর ফটো ইলেকট্রনের গতির ফলে যে কারেন্ট পাবো আচ্ছা ফটো কারেন্ট, অর্থাৎ আলোর তড়িৎ ক্রিয়া। এবার একটু লক্ষ্য করো, এগুলো থিওরি তত্ত্বগুলো আছে, এগুলো মূল কথা হচ্ছে যে আমি যেটা বলেছি যে আগে এই যে এই সূত্রটা তোমরা লক্ষ্য করো, এইচ ডি ওই যে ফাই দিয়ে ওয়ার্ক ফাংশনকে ফাই দিয়ে বলেছে, এটা হচ্ছে শক্তিকে আমরা ইভি দিয়েছে। হ্যাঁ, এটাও করা যায়। এই যে এখানে দেখো, এখানে আমরা কোনো বই আছে দেখো যে এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন ফাই, আর এটা হচ্ছে ইলেকট্রন ভোল্টের কারণে তো ইলেকট্রন গতিপ্রাপ্ত হয়, সেই ইভি হচ্ছে ভোল্টেজ, ইলেকট্রনের চার্জ। এমন কোনো অ্যাডমিশন টেস্ট নেই, এমন কোনো পরীক্ষা নেই যে এই ফর্মুলা থেকে প্রশ্ন আসে না, কিছু না কিছু আসবে। এবং এখান থেকে কিন্তু সিকিউ হয়। আমরা এরকম দুই ধরনের একটা দেখালো মেটাল, একটা হচ্ছে দুইটা মেটাল দেখালো, এখন দেখি এখন বলল যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে বিভিন্ন রকমের এই যে এই চার্টগুলো দেওয়া থাকলো, আপতিত ইলেকট্রন এর মান হচ্ছে এইটা, এটার আপতিত ইলেকট্রনের মান হচ্ছে এইটা, এর ওয়ার্ক ফাংশনগুলো দেওয়া থাকলো। ধরলাম যে এখানে এখানে ডাব্লিউ ডট ওয়ান, ডাব্লিউ ডট এক্স, ডাব্লিউ ডট ওয়াই, তারপরে এখানে হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। তো এরকম বিভিন্ন মান দিয়ে বললো যে কম্পেয়ার করতে বললো যে আসলে কোনটা থেকে ইলেকট্রন বের হবে, এটা এক্স মিস্টার ওয়াই এর কার্য। তারপরে আপতিত শক্তি ই এর মানও দেওয়া থাকলো, ই এক্স, ই ওয়াই, এরকম চার্টে বিভিন্ন ধরনের মানগুলো দেওয়া থাকলো, দিয়ে বললো যে এখানে কোনটা থেকে ইলেকট্রনের মান বের হবে। তাহলে ইলেকট্রন এই যে দেখো যে ফটো ইলেকট্রন কোনটার ক্ষেত্রে সংগঠিত হবে, মিস্টার এক্স থেকে ফটো ইলেকট্রন হবে না মিস্টার ওয়াই থেকে হবে। তো এটা ডিপেন্ড করবে এই যে আপতিত রশ্মি যেটা থাকবে আর এই যে আমাদের মান দেওয়া থাকবে কার্য অপেক্ষক, অবশ্যই এর মানের কিন্তু পার্থক্য হবে, অর্থাৎ এটা বড় হইতে হবে। আপতিত ইলেকট্রনটা যে আপতিত যে ফোটন এর শক্তিটা বেশি হইতে হবে কার থেকে? এর চাইতে বেশি হলে কিন্তু এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। ওকে, তো আমরা এর পরেরটা আসি। বিজ্ঞানী ডি বগলি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমরা এখন পর্যন্ত আমরা দেখেছিলাম যে এই এনার্জি অর্থাৎ রেডিয়েশনের ওয়েভ প্রপার্টিস রয়েছে, কিন্তু যে বস্তুর যে ওয়েভ প্রপার্টিস রয়েছে এটা ডি বগলি দেখিয়েছে। এটা কত? সেটা হচ্ছে ডি বগলি সূত্র হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড ভি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কত, ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো যে এই বস্তুটা অর্থাৎ এটা কি বলেছে যে আমি যদি এই বস্তুটা ছুঁড়ে দেই এরকম করে, তাহলে এই বস্তুটা কিভাবে যাবে? এই বস্তুটা আসলে এরকম ওয়েভ আকার, ওয়েভ ফর্ম করে যাবে। বস্তু কিন্তু এটা কিভাবে যাচ্ছে? এটা তরঙ্গ আকারে যাচ্ছে, বস্তু কিন্তু এরকম তরঙ্গ আকারে যাবে। তো এটা ডিপেন্ড করবে কার উপর? অর্থাৎ এইচ ম্যাক্স প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তোমরা জানো, এটা হচ্ছে অনেক কম মান, 6 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 34, অনেক ছোট মান, ঠিক আছে? তো সেই মান এবং এইটা বস্তু, অর্থাৎ ইলেকট্রন যদি যায় এবং
এই কলমটা যদি যায় তাহলে এই দুটার উপর ওয়েভ কার্ভ দেখা যাবে, সেটা ডিপেন্ড করবে তার ভরবেগ কত, পি হচ্ছে ভরবেগ। তো এটাই বিজ্ঞানী ডি ব্রগলির খুবই বিখ্যাত কথা। আমরা যেন শক্তির তরঙ্গ ধর্ম ছিল, কিন্তু বস্তুর যে তরঙ্গ ধর্ম রয়েছে এই ডি ব্রগলির ফর্মুলা থেকে আমরা জানি। ডি ব্রগলি এরকম দেখিয়েছেন। এবার আমরা কম্পটন ইফেক্টটা দেখব। কম্পটন ইফেক্ট কিন্তু আমাদের একটু যদি লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে যে আগের বার কি আসলো, এই যে এখানে একটা কিন্তু ইলেকট্রন রয়েছে, আর এটা কোথা থেকে আসছে, এটা একটু চিত্রটা দেখো, একটু তোমরা একটু আগের চিত্রটা একটু, হ্যাঁ এই যে দেখো এখানে লক্ষ্য করো যে একটা এই যে এই জায়গাতে আমরা একটা ফটোন এসে পড়লো, এরকম একটা ফটোন এসে পড়লো, সরি আমি স্ট্রেটই দেখাই, এই যে ফটোন এসে পড়লো, এসে ফটোন কার উপর পড়লো, একটা ইলেকট্রনের উপরে, তারপরে কি হলো এই ইলেকট্রনটা এর উপরে গেল, আর ফটোন শক্তি হারে বড় তরঙ্গ দৈর্ঘ্য মানে শক্তি কম। এখানে দেখো আলোর ফটো তড়িৎকারী কিন্তু সব এনার্জিটা কি করছে, অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করার পরে ফটোন কিন্তু বিলীন হয়ে গেছে, বিলীন হওয়ার পরে কি হলো, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেল। আর কম্পটন ক্রিয়ায় দেখো যে এনার্জিটা এসে পড়লো, এই কিন্তু এই ইলেকট্রনটা সব এনার্জি অ্যাবজর্ব করতে পারে নাই, তো কি করলো যে গতিশক্তি দিল, আর এই ফটোনটা অ্যাবজর্ব না করে এই যে ফটোন শক্তি হারিয়ে বড় তার তরঙ্গ দেখিয়ে সেই, অর্থাৎ এনার্জি কম তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই যে এখানে আমরা দেখিয়েছিলাম, এই যে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম, যেহেতু বড় তরঙ্গ দৈর্ঘ্য, এই যে ছোট তরঙ্গ দৈর্ঘ্য শক্তি বেশি ছিল। তো এই হচ্ছে কম্পটন ক্রিয়া। তাহলে কম্পটন ক্রিয়ার সমীকরণটা একটু দেখি, দেখো এটা আমাদের এই যে কম্পটন ক্রিয়ার সমীকরণ, না এটাতে না, ও আচ্ছা উপরে যাচ্ছে নাকি, আচ্ছা এক্স রে আর অনেক কিছু ছিল, এই যে এই সমীকরণটা, এই যে এটা আরেকটু দেখি, এটা হ্যাঁ এই যে এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে ফাই, এটা হচ্ছে থেটা, তাহলে এই আমাদের এটা হচ্ছে এইচ ডিউ, আর এইচ ডিউ প্রাইম বড় তরঙ্গ, আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ভেলোসিটি ভি দিয়ে যাচ্ছে, তাহলে এই সূত্রটা দেখো ল্যামডা ল্যামডা বাই ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু কত, দেখো আমাদের সমীকরণ এইচ ডিভাইডেড এম নট সি 1 মাইনাস কস, এখানে আমাদের এখানে আমরা ফাই ধরেছি, তার এখানে কস ফাই, ওখানে আমরা থেটা ধরেছি, যে যেটা ধরতে পারে। তো এই ফর্মুলাটা অর্থাৎ এটা হচ্ছে কম্পটন ক্রিয়ার, অর্থাৎ ইলেকট্রনটা কি পরিমাণ এই পাশে ফোটনটা আসলো, এসে স্ট্রাইক করলো, এনার্জি নিয়ে সে চলে গেল ইলেকট্রন, আর বাকিগুলো সে শক্তি হারিয়ে এই দিক দিয়ে চলে গেল। তো এই দুটার মধ্যে এই ফর্মুলা দিয়ে আমাদের অনেকবার এখানে প্রশ্ন আসে, তো আমরা এগুলো একটু ভালো করে লক্ষ্য করলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এই যে কম্পটন ইফেক্টের সমীকরণ দেওয়া রয়েছে, হাইজেনবার্গের প্রিন্সিপাল সম্পর্কে তোমরা জানো যে একই সাথে বস্তুর অবস্থান এবং ভরবেগ কখনো নির্ণয় করা সম্ভব না, সেখানে ত্রুটি থাকবে, সেই ত্রুটির মান কত, সেটা সর্বনিম্ন মান হচ্ছে এইচ কাট ডিভাইডেড টু, এইচ কাট হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হ্রাসকৃত ধ্রুবক, এটা 2 পাই দ্বারা ভাগ করলে এইচ কে আমরা এইচ কাট পাই। তো আমরা এই যে দেখো এনার্জির ক্ষেত্রে তাই হবে। তো আমাদের আজকে এই পর্যন্ত ছিল, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা ভালো থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।